সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সংস্কৃত প্রত্যয় নিয়ে। তো সংস্কৃত প্রত্যয়ের মধ্যে যে কৃৎ প্রত্যয় রয়েছে এবং সেই কৃৎ প্রত্যয় নিয়ে আমাদের আলোচনা সম্পূর্ণ হয়েছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কাকে বলে, কয় প্রকার, কি কি, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। শুধু তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। কৃৎ প্রত্যয় পড়ার শুরুতে প্রথমে জেনেছিলাম যে কৃৎ প্রত্যয় কাকে বলে। তো কৃৎ প্রত্যয় হচ্ছে, আমরা জেনেছিলাম যে সমস্ত প্রত্যয়গুলো কি ধাতুর পরে যুক্ত হয় সেগুলোকে বলে হচ্ছে কৃৎ প্রত্যয়। ধাতুর পরে যে সমস্ত প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয় হচ্ছে যে সমস্ত প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই সমস্ত প্রত্যয়গুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। দেখো এখানে লেখা আছে যে সমস্ত প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই সমস্ত প্রত্যয়গুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। এই যে আমরা উচ্চারণ করছি না তদ্ধিত, এটাই কিন্তু সঠিক উচ্চারণ। কারণ আমরা যদি বলি না তদ্ধিত, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ দেখো যে তদ্ধিত প্রত্যয় যদি আমরা বলি, কিন্তু তয়ে কিন্তু হসন্ত নেই। অ্যাকচুয়ালি যখন হসন্ত থাকে তখনই আমাদেরকে থামতে হয়, কিন্তু এখানে হসন্ত নেই, তয়ের সাথে একটা স্বরবর্ণ যুক্ত আছে, অযুক্ত আছে, তাই উচ্চারণটা কিন্তু করতে হবে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত বললে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, এবারে আসছে এই যে তদ্ধিত প্রত্যয়টা কখন, মানে কিভাবে কোন কোন পদের সাথে যুক্ত হয়। এগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং অব্যয় পদ, এগুলোর সঙ্গে যুক্ত হয় আবার একটা নতুন শব্দ গঠন করে। তাহলে এই তদ্ধিত প্রত্যয় সাধারণত এগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং অব্যয় পদ। এরকম যে বিশেষ্য পদ, বিশেষণ পদ এবং অব্যয় পদ আছে সেগুলোর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে আবার একটা নতুন শব্দ গঠন করে। এবার যে শব্দটা গঠন করলো সেই শব্দগুলোকে বলা হয় কি তদ্ধিতান্ত শব্দ। তাহলে যে নতুন শব্দটা আমরা পাচ্ছি তদ্ধিত প্রত্যয় যুক্ত হওয়ার ফলে, সেটাকে আমরা বলবো কি তদ্ধিতান্ত শব্দ। তাহলে তদ্ধিত প্রত্যয়টা কিন্তু শব্দের শেষে যুক্ত হয়, এটা মাথায় রাখতে হবে যে কৃৎ প্রত্যয়টা ধাতুর শেষে যুক্ত হয়, ধাতুর পরে, আর তদ্ধিত প্রত্যয়টা শব্দের শেষে যুক্ত হয়। নেক্সট আসছে যে তদ্ধিত প্রত্যয়টা কিছু বিশেষ অর্থে ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে কি অপত্য অর্থে। অপত্য বলতে কি সন্তান, বংশধর বোঝাচ্ছে। ভাব অর্থে, উপাসক অর্থে, সম্বন্ধ পদে এবং বিশেষণ গঠন। তাহলে এই যে যেগুলো বললাম, অপত্য অর্থে, ভাব অর্থে, উপাসক অর্থে, সম্বন্ধ গঠনে, বিশেষণ গঠনে, এগুলো সব ক্ষেত্রেই হচ্ছে এই তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়। কৃৎ প্রত্যয়ের মধ্যে যত প্রকারভেদ ছিল, যে কৃত্য প্রত্যয়, তব্য, অনিয়, নদ, যৎ, কপ, এছাড়া তাজ, তুমুল, লব, নিষ্ঠা, তবতু, তো এগুলো সবই, এবং শেষে হচ্ছে সত্রিয়, সানুজ, সবই হচ্ছে কৃৎ প্রত্যয়। তো সেরকমই তদ্ধিত প্রত্যয়েরও কিছু উদাহরণ আছে। দেখো উদাহরণগুলো কি: অন, ঠক, ঢক, ইং, অং, ইমনিচ, মতুপ, বতুপ, ইয়সুন, ইষ্ঠন, ফক, ছ, তল, ত, তরক, তম, এগুলো সবই হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এগুলো সবই হলো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, এবং এই উদাহরণগুলো নিয়েই আমরা একে একে আলোচনা করব। তো সবার প্রথমেই দেখতে পেলাম কি অন প্রত্যয়। এই অন প্রত্যয়টা কি? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এবং এই অন প্রত্যয় নিয়েই আজকে আমরা জানবো। তো অন প্রত্যয়টা কি বলছে, যে অন প্রত্যয় কখন ব্যবহৃত হয়? যখন বিভিন্ন অর্থে প্রাতিপদিক মানেই হচ্ছে শব্দ, প্রাতিপদিক মানেই কি শব্দ, এবং তদ্ধিত প্রত্যয় যেহেতু শব্দের পরে যুক্ত হয়, তাই বলছি যে বিভিন্ন অর্থে প্রাতিপদিক বা শব্দের পরে যুক্ত হয়। বিভিন্ন অর্থে প্রাতিপদিক এবং শব্দের উত্তর মানেই হচ্ছে পরে অন প্রত্যয় হয়। অন প্রত্যয় কি থাকে? অন প্রত্যয় অ থাকে, মানে যখন অন প্রত্যয় যুক্ত হয় এটা শেষে অ এর মতো উচ্চারণ হয়, তাই বলছে যে অন প্রত্যয় হয়।
এবার অন প্রত্যয়ের ফলে কি হয়, মানে অন প্রত্যয় যুক্ত হলে নিয়মটা হলো কি, আদি স্বর যেটা থাকবে সেটার হচ্ছে বৃদ্ধি হবে, আদি স্বরের বৃদ্ধি হবে। তো এই প্রসঙ্গে বলি যে এই যে বৃদ্ধিটা কি, বৃদ্ধি কোথা থেকে আসছে। আমরা যে পরিভাষা, সংস্কৃতের যে পরিভাষা আছে, তো সেখানে আমরা দেখেছিলাম যে গুণ, বৃদ্ধি আর সম্প্রসারণ বলে তিনটে কথা রয়েছে, এবং এগুলো সবই হচ্ছে সংস্কৃত পরিভাষা। এগুলো না জানলে কিন্তু সংস্কৃত জানাটা অসম্পূর্ণ থেকে যায়। তো গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, এই যে গুণ বললাম, অদেং গুণ, সংস্কৃত সংক্রান্ত যে সূত্রটা সেটা হচ্ছে অদেং গুণ। এর মানে কি, এর মানে হচ্ছে স্বরের যখন গুণ হয় তখন হর্ষই দীর্ঘ স্থানে এ হয়ে যায়, হর্ষ দীর্ঘ স্থানে ও হয়ে যায়, রি স্থানে অর হয়ে যায়, আর লিটা তো আমাদের নেই, সুতরাং লি স্থানে কি হয় যে অল হয়। এটা হচ্ছে স্বরের গুণ হলে। আর যখন স্বরের বৃদ্ধি হয় তখন কি হয়, স্বরের বৃদ্ধি হলে অ স্থানে আ হয়, হর্ষই দীর্ঘই এ স্থানে ওই হয়ে যায়, হর্ষ দীর্ঘ ও স্থানে ও হয়ে যায়, রি স্থানে আর হয়, আর লি স্থানে আল হয়। এগুলো হচ্ছে গুণ, বৃদ্ধি। বৃদ্ধি সংক্রান্ত যে সূত্রটা সেটা হচ্ছে বৃদ্ধির আদৈচ। গুণ হচ্ছে অদেং গুণ, আর বৃদ্ধির ক্ষেত্রে হলো বৃদ্ধির আদৈচ। আর সম্প্রসারণ কি, সম্প্রসারণ হলো অন্তর্জ র ল ব এই স্থানগুলোয় হর্ষই, রি, লি আর হর্ষ এইগুলো হওয়াকেই বলা হয় সম্প্রসারণ। তো এই তিনটে আমাদেরকে জানা অত্যন্ত দরকার। তো সেই জিনিসই দেখো বলছে যে কি হয়, অন প্রত্যয়ের ফলে কি হয়, আদি স্বরের বৃদ্ধি হয়, আদি স্বরের বৃদ্ধি হয়, এবং বৃদ্ধির পরেই আমি বললাম কি হয়, অ স্থানে আ হয়, হর্ষই দীর্ঘই এ স্থানে ওই হয়ে যায়, হর্ষ দীর্ঘ ও স্থানে ও হয়ে যায়, রি স্থানে আর হয়, আর লিটা তো আমাদের লাগে না। তাহলে এইগুলো হচ্ছে কি গুণ, বৃদ্ধি হলে এগুলো হয়, এবং এগুলোই দেখতে পাবো আমরা অন প্রত্যয়ের ক্ষেত্রে। যেমন দেখো উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন হচ্ছে, এবার এই অন প্রত্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমরা প্রথমেই বললাম না যে তদ্ধিত প্রত্যয়টা বিশেষ বিশেষ অর্থে, অপত্য অর্থে, ভাব অর্থে, উপাসক অর্থে, সম্বন্ধ পদে এবং বিশেষণ গঠনে। তো এই যে উদাহরণগুলো, এগুলোও সব এক একটা বিভিন্ন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেই একই অর্থ, অপত্য অর্থে। যেমন দেখো প্রথমে বলছে অপত্য অর্থে, মানে সন্তান বা বংশধর অর্থে। যখন বোঝাবে রঘ অপত্যম, রঘ অপত্যম মানে কি, মানে রঘুর সন্তান, অপত্য মানে সন্তান বোঝাবে যখন, তখন আমরা এই অন প্রত্যয় যুক্ত করব। যেমন দেখো যে রঘু প্লাস অন, রঘু প্লাস অন, এটাই বোঝাচ্ছে কিন্তু, মানে রঘ অপত্যম মানে রঘুর সন্তান বোঝাচ্ছে, সেই জন্য অন প্রত্যয় যুক্ত হয়েছে। এবারে আমরা জানলাম কি আদি স্বরের বৃদ্ধি হয়। তাহলে এখানে দেখো রস সঙ্গে কি যুক্ত আছে, রস সঙ্গে অ যুক্ত আছে, র যখন উচ্চারণ করি তখন এটা অ আসে। এবার এটাই হচ্ছে অ যে উচ্চারণ হচ্ছে সেটাই আদি স্বর, এটার কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, তাহলে অটা আ হয়ে যাবে, রা হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল কি রঘু প্লাস অন হয়ে গেল রাঘব। যেহেতু অন প্রত্যয় শেষে অযুক্ত হয়, যে অন প্রত্যয় অ থাকে মানে অযুক্ত হয়, তাহলে রঘু প্লাস অন হয়ে গেল কি রাঘব। ঠিক সেম মনু প্লাস অন হয়ে যাবে কি মানব, যেহেতু ম যুক্ত আছে সেটা মানব হয়ে যাবে। গণপতি প্লাস অন হয়ে যাবে কি গানপত, কুরু প্লাস অন হয়ে যাবে কি কৌরব, বশিষ্ঠ প্লাস অন কি হয়ে যাবে বাশিষ্ঠ। তাহলে এগুলো বুঝতে পারলে যে অন প্রত্যয় যুক্ত হলে আমরা কিভাবে আদি স্বরের বৃদ্ধি হলে পরিবর্তন হয়। তাহলে এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে শিব প্লাস অন হলে কি হতে পারে। তো এগুলো হলো কি অন প্রত্যয়, এবং এটা হচ্ছে অপত্য অর্থে অন প্রত্যয়। অপত্য অর্থ যখন বোঝাবে তখন অন প্রত্যয়টা কেমন হবে সেটা আমরা দেখলাম। নেক্সট দেখো এখানে আমি কতগুলো উদাহরণ লিখেছি, এবং এই সমস্ত অর্থে এই অন প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন কি প্রথমে বলছে তেন নিবৃত্তম, তেন নিবৃত্তম মানে বলতে বোঝাচ্ছে যে তার দ্বারা কৃত, মানে যার দ্বারা কাজটা সম্পাদিত হয়েছে, কার্য সম্পাদিত হয়েছে, সেটাকে যে তেন নিবৃত্তম এরকম অর্থ যখন বোঝাবে তখন অন প্রত্যয় হবে। যেমন দেখো কি মাক্ষিকম, সাহসম, এগুলো কিভাবে বুঝবো, মক্ষিকাভিকৃতম মানে
মাছির দ্বারা যেটা করা হয়েছে, বললো না যার দ্বারা তার দ্বারা যেটা কৃত, মানে তার দ্বারা যে কাজটা সম্পাদিত হয়েছে, মানে মাছির দ্বারা কাজটা সম্পাদিত হয়েছে, সেই জন্য কি হয়ে গেল মাক্ষিকম। যেহেতু মক্ষিকা বলছি আর মর সাথে অযুক্ত আছে, যেহেতু আদি স্বরের বৃদ্ধি হয়, সেই জন্য মাক্ষি হয়ে গেল মাক্ষিকম, মক্ষিকাভিকৃতম মাক্ষিকম। সেরকম সেম সাহসম কি, সাহসের দ্বারা যেটা সম্পাদিত হয়েছে, সহসা কৃতম সাহসম, সহসা কৃতম কি হয়ে গেল, সহসা বলছি স অ, সেইটা জেনে সাহসম হয়ে গেল। নেক্সট বলছে দেখো তদ ধিতে তদ্বেদ, তদ ধিতে তদ্বেদ এর মানে কি তা পড়ে বা জানে, মানে যে হচ্ছে পড়ছে বা জানছে, এরকম যখন অর্থ বোঝায়। এমন হলো ব্যাকরণ পাঠ করে, যে ব্যাকরণং অধীতে বেদ বা, ব্যাকরণ পাঠ করে যে তাকে বলা কি বৈয়াকরণ। সেরকম সেম হচ্ছে ছন্দ পাঠ করে বা ছন্দ পড়ে যে তাকে বলে ছান্দস। ব্যাকরণ হচ্ছে বৈয়াকরণ হলো ব্যাকরণ অধীতে বেদবা, আর ছন্দ অধীতে বেদবা, তাহলে কি হবে ছান্দস। নেক্সট হচ্ছে তেন প্রক্তম, তেন প্রক্তম মানে তার দ্বারা প্রকথিত, মানে যে কথাটা বলেছে যার দ্বারা বলা হয়েছে, সেক্ষেত্রেও হচ্ছে অনপ্রত্যয় হয়। যেমন কি ঋষিনা প্রক্তম, মানে ঋষিদের দ্বারা যখন উক্ত হয় সেটাকে বলে আরসম, ঋষিনা প্রক্তম কি হবে আরসম। এখানে যে দেখো যে আরসম আমি লিখেছি, এটা হচ্ছে কি ঋষিনা প্রক্তম থেকে এসেছে। নেক্সট হচ্ছে মানবম, যেটা এসেছে সেটা কি মনুনা প্রক্তম, মনুর দ্বারা যেটা উক্ত হয়েছে সেটাকে মানবম বলে। সেরকম সেম হচ্ছে পতঞ্জলি না প্রক্তম, হচ্ছে পতঞ্জলির দ্বারা যেটা উক্ত সেটাকে পাতঞ্জলম বলবে। তারপরে এগুলো হচ্ছে তাদের দ্বারা কথিত হয়েছে, সেই অর্থে হলো অনপ্রত্যয় আমরা ব্যবহার করছি। দেখো সবই অনপ্রত্যয়, কিন্তু ঋষি না প্রত্যয়, রি হয়ে গেল, রি কি হয়েছে, রির হচ্ছে বৃদ্ধি হলে আর হয়েছে, সেই জন্য আর সম হয়ে গেল। মনুতে ম হচ্ছে অ ছিল, তাহলে মানবম হয়ে গেল। পতঞ্জলি পতে, তাহলে পাতঞ্জলম হলো। নেক্সট হচ্ছে তত্রভব, তত্রভব মানে কি সে স্থানে উৎপন্ন, মানে হচ্ছে যে স্থান থেকে তার উৎপন্ন হয়েছে, সেই অর্থে হচ্ছে অনপ্রত্যয় হয়। তোমার হচ্ছে মথুরায়াং ভব, মানে কি মথুরাতে তার জন্ম হয়েছে, তাহলে সেটা কি হবে মাথুর। তাহলে দেখো মাথুরা হয়ে গেল, ম আছে সেটা হচ্ছে আমরা বৃদ্ধি হয়ে মা হয়ে যাবে, তাহলে মাথুর। সেরকম সেম হচ্ছে হৈমন্ত, হৈমন্ত কি হেমন্তে ভব, মানে হেমন্ত হলো যার উৎপন্ন হয়েছে, তাকে বলা হয় কি হৈমন্ত। এখানে হচ্ছে অনপ্রত্যয় হয়েছে। নেক্সট হচ্ছে তেন রক্তম, তেন রক্তম মানে তার দ্বারা রঞ্জিত, তার দ্বারা রঞ্জনা করা হয়েছে, মানে কল্পনা করা হয়েছে রঞ্জিত, সেরকম অর্থ যখন বোঝাবে সেটাই হবে কি অনপ্রত্যয়। যেমন হচ্ছে কি লিখে দেখো হারিদ্রম, হারিদ্রম বলতে কি হরিদ্রয়া রক্তম, হরিদ্রয়া রক্তম মানে হলুদের দ্বারা যেটা রঞ্জিত হয়েছে, মানে হলুদের দ্বারা যেটা রঙিন হয়েছে, সেটাই সেখানে বলা হয় কি হারিদ্রম। হলুদ হরিদ্রয়া যেহেতু বলছি হ আছে সেটা হারিদ্রম হয়ে যায়। নেক্সট হচ্ছে সা অশ্ব দেবতা, সা অশ্ব দেবতা মানে কি তিনি এর দেবতা, মানে এর দেবতা যখন বোঝাবে, মানে তিনি হচ্ছে এর দেবতা, এরকম অর্থ যখন বোঝাবে, সেক্ষেত্রে হচ্ছে অনপ্রত্যয় হয়। যেমন হচ্ছে শিব অশ্ব দেবতা, শিব এর দেবতা, শিব অশ্ব দেবতা, তাহলে কি হবে শৈব। এবারে দেখো শৈব কেন হলো, যেহেতু আমরা বলেছি কি হর্ষই দীর্ঘই এ স্থানে কি ওই হয়ে যায়, এগুলো বৃদ্ধির পরেই হয়েছে, তাহলে শিব তালবস্বয় হস্যে স্বযুক্ত হর্ষই, আদি স্বরটা হচ্ছে হর্ষই, তাহলে হর্ষইটা তাহলে কি হয়ে যাবে ওই হয়ে যাবে, সেই জন্য হয়ে গেল কি শৈব। শিব অশ্ব দেবতা কি হবে শৈব। সেরকম সেম বিষ্ণু অশ্ব দেবতা কি হবে বৈষ্ণব। তাহলে এগুলো সবই হচ্ছে অনপ্রত্যয় হয়েছে। নেক্সট হচ্ছে তস্য সমূহ, মানে যেমন সমূহ অর্থ বোঝাবে, মানে তার সমূহ এরকম যখন বোঝাবে মানে অনেকগুলো বোঝাবে। যেমন নরানাং সমূহ, নরানাং সমূহ কি হবে নারম, যেমন কাকানাং সমূহ মানে কি হবে কাকম। দেখো যে নারম কাকম এগুলো সবই হচ্ছে অনপ্রত্যয় হয়েছে। যেমন তাহলে এগুলো সবই আমাদেরকে জানতে হবে, মানে এগুলো কেমন ভাবে পরীক্ষায় আসবে, যখন এক কথায় প্রকাশ দেয়, হয়তো দিয়ে দিল মক্ষিকা বিকৃতম, এটা এক কথায় প্রকাশ হলে কি হবে, তখন লিখতে হবে মাক্ষিকম হবে। হয়তো দিয়ে দিল যে ঋষিনা প্রক্তম, এগুলো এক কথায় কি হলে হবে আর সম হবে। মানে এগুলো সবই হচ্ছে অনপ্রত্যয় যুক্ত হয়েছে, পরীক্ষায় এরকম ভাবে আসে, হয় ব্যুৎপত্তি নির্ণয় করতে বলবে, নয় পরিনিষ্ঠিত রূপ বলবে, এরকম বিভিন্ন ভাবে এগুলো আসতে পারে। তো অনপ্রত্যয়ের আরো কিছু অন্যান্য উদাহরণ যেমন দেখো হচ্ছে প্রাজ্ঞ, প্রজ্ঞ, এব,
হলে হয় প্রাজ্ঞ, চৌর চৌর এ ব হলে হয় চৌর। বৈষ্ণবম শৈবম এগুলো হচ্ছে ইদমের ক্ষেত্রে, বিষ্ণু ইদম, শিব ইদম, এগুলোর ক্ষেত্রে হয় কি বৈষ্ণবম, এগুলো সবই হচ্ছে অন্তর্ত্যয় হয়েছে। নেক্সট সৌবর্ণ, চার্ম আর রজত, এগুলো হচ্ছে যখন বিকার বোঝাবে, বিকার অর্থ বোঝায়, সুবর্ণস্য বিকার তখন হবে কি সৌবর্ণ, চর্মস্য বিকার তখন হবে কি চার্ম, রজতস্য বিকার তখন হবে রাজত। এগুলো সবই হচ্ছে অন্তর্ত্যয় হয়েছে। কারণ ভালো করে খেয়াল করো প্রত্যেকটারই কিন্তু আদি স্বরে বৃদ্ধি হয়েছে। এবং সুবর্ণস্য বিকার, সুবর্ণ দন্তস্বয় হস্যু, আর হস্যও দীর্ঘ আর ও থাকলে কি হয়ে যায়, ও হয়ে যায়, বৃদ্ধি হলে ও হয়, সেই জন্য সুবর্ণস্য বিকার, তাই কি হবে সৌবর্ণ হয়ে গেল। চর্মস্য বিকার, এটা তো চটা তো আই হয়ে যাবে, অটা তো আই হয়, চার্ম হবে। রজতস্য বিকার কি হবে রাজত হবে। তাহলে এগুলো সবই হচ্ছে অন প্রত্যয়ের উদাহরণ। তো এই অন প্রত্যয় গুলোই যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এর থেকেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে তোমাদের আর কিছু করতে হবে না। তো অন প্রত্যয় নিয়ে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর শিপ প্লাস অন, যদি তোমরা এই অন প্রত্যয়টা বুঝে থাকো তাহলে শিপ প্লাস অন হলে কি হয় এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে জুড়ে থাকবে। ধন্যবাদ।